গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটির মিক্সড জিকে প্র্যাকটিস সেট ক্লাস নাম্বার 27, 27তম ক্লাসে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকে যারা কানেক্ট আছে, আমাদের ক্লাস রুটিন আছে, এটা মার্চ আছে, এপ্রিলে সেম রুটিন তোমরা পাচ্ছ। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে আমাদের ক্লাস রুটিন একটু দেখে নেবে। সকাল 7:30 থেকে ক্লাস আছে আমার, এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে পাচ্ছ। ঠিক আছে, TWS একাডেমি এই অ্যাপে আমরা করছি পেড কোর্স। যদি প্রয়োজন হয় অবশ্যই তুমি জয়েন করবে TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপে আমরা যে কোর্সগুলো করাচ্ছি, নতুন ব্যাচ যেগুলো শুরু হচ্ছে এপ্রিল মাসের 7 তারিখ থেকে শুরু হচ্ছে, সম্পূর্ণ রেলের জন্য একটা প্র্যাকটিস ব্যাচ, রেলওয়ে প্র্যাকটিস ব্যাচ, এবং ফাউন্ডেশন 5.0 ব্যাচ, এটা হচ্ছে কম্বাইন্ড ব্যাচ। ঠিক আছে, প্রত্যেকে যারা কানেক্ট আছো, যারা নতুন স্টুডেন্ট আছো, একদম টপ কোয়ালিটির ব্যাচ রয়েছে, যেটা ডাব্লিউবি, কেপিএস, পিএসসি, রেল, এসএসসি এই পরীক্ষা সবগুলোতে কাজে আসবে এই ব্যাচ। আজকের প্রথম প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম জনগণমন গাওয়া হয়েছিল? কোয়েশ্চেন নাম্বার 1, বলো কি হবে সঠিক উত্তর। জনগণমন গাওয়া হয়েছিল কোন অধিবেশনে? 1896, 1930, 1911 নাকি 1916? প্রত্যেকে অ্যান্সার করবে। উত্তর কি হবে? উত্তর হবে এখানে 1911, 1911। 1911 সালের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম জনগণমন গাওয়া হয়। অনেকে 1896 করে ভুল করবে, কারণ এখানে গাওয়া হয়েছিল বন্দে মাতরম। প্রথম বন্দে মাতরম গাওয়া হয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? এটা কিন্তু 1896 অধিবেশন। তাহলে জনগণমন, যেটা ভারতের জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যান্থেম আমরা জানি, সেটি গৃহীত হয় 1950 সালের 24শে জানুয়ারি। এই জনগণমন, তাহলে এখানে আমরা যে ইনফরমেশনটা মনে রাখবো, জনগণমন এটা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, এটা আমাদের জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থেম। রচয়িতা হচ্ছে কে? রচয়িতাকে রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। RN টেগর লিখে দিলাম। ঠিক আছে, এবং এটি প্রথম গাওয়া হয় জাতীয় কংগ্রেসের 1911 অধিবেশনে। প্রথম গাওয়া হয়। এই 11 অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিল? সভাপতি কে ছিল বলতো? সভাপতি ছিল বিশেন নারায়ণ ধর। বিশেন নারায়ণ ধর, পণ্ডিত বিশেন নারায়ণ ধর, তিনি ছিলেন এই অধিবেশনের সভাপতি। এবং জাতীয় কংগ্রেস অধিবেশন 1911 সালে এটা প্রথম গাওয়া হয়েছিল। এটা এই ভারতের যে জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক, এখান থেকে জয় হয়ে এই টোটালটা, যেটা আমরা ন্যাশনাল অ্যান্থেম বলছি, এটা গাইতে একটা নির্দিষ্ট সময় বলা আছে, 52 সেকেন্ড। এই সময়টায় ভিতরে গাইতে হবে। ঠিক আছে, তো জাতীয় সঙ্গীত এটাকে আমরা বলছি ন্যাশনাল, ইংরেজিতে বলে ন্যাশনাল অ্যান্থেম। আর ন্যাশনাল সং কোনটাকে বলছি? বন্দে মাতরম। ন্যাশনাল সং বা জাতীয় গান, সেটা কিন্তু 1896 অধিবেশনে গাওয়া হয়েছিল, এবং সেই অধিবেশনের সভাপতি কে ছিল? রহিমতুল্লাহ সাইনি। এটা একটা প্রশ্ন হয়। আচ্ছা, এবার বলছি যে ন্যাশনাল অ্যান্থেম বা জাতীয় সঙ্গীত, এটা 1950 সালের 24শে জানুয়ারি সংবিধান কর্তৃক গৃহীত হয়।
সংবিধান কর্তৃক গৃহীত হয়, এটাও কিন্তু মনে রাখতে পারো। ঠিক আছে, জাতীয় সঙ্গীত এটি গৃহীত হয় সংবিধান কর্তৃক 1950 সালের 24শে জানুয়ারি। তাহলে এখানে বন্দে মাতরম গাওয়া হয় 1896 অধিবেশন, রহিমতুল্লাহ সাইন। প্রেসিডেন্ট কে ছিল? জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল রহিমতুল্লাহ সাইন। সংবিধানের ভাষা সংক্রান্ত বিষয় কোন পার্টে বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 2, অনেক কথা বললাম একটা প্রশ্নে আগেরটায়। ভারতের ভাষা সম্পর্কে, ভারতের কিন্তু সরকারি কোনো ভাষা নেই। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অনেকে হিন্দি বলে, বাট হিন্দি কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয়, ন্যাশনাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সরকারি কাজকর্মের ভাষা হচ্ছে হিন্দি, ইংরাজি এগুলো আছে, কিন্তু ভারতের সরকারি ভাষা এটা কিন্তু নেই। ভারতের সংবিধান কর্তৃক স্বীকৃত ভাষা কটা রয়েছে বলতো? সংবিধান কর্তৃক ভাষা আছে কটা বলতো? 22টি বর্তমানে। এই 22টি ভাষা বর্তমানে সংবিধান কর্তৃক স্বীকৃত, এর মধ্যে কিন্তু ইংরাজি নেই। ভালো করে এই বিষয়টাও মাথায় রাখবে, ইংরাজি কিন্তু এর 22টার মধ্যে নেই। তবুও ইংলিশ হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ব্যবহার করি। ভাষা সংক্রান্ত বিষয় কোন পাঠে রয়েছে? আমরা যদি বলি তফসিল, কোন তফসিলে রয়েছে? ভাষা কোন তফসিলে আছে? তফসিল নাম্বার 8 বা অষ্টম তফসিল। অষ্টম তফসিলে ভাষা সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে ভারতের সংবিধানে প্রথম 14টি ভাষা স্বীকৃত ছিল, তারপর বিভিন্ন অ্যামেন্ডমেন্ট দ্বারা বাড়তে বাড়তে এখন 22টি, এবং এটি আছে পার্ট নাম্বার 17তে। তাহলে ভাষা সম্পর্কে বলা হয়েছে তফসিল নাম্বার 8-এ, পার্ট 17। এবার যদি বলা হয় আর্টিকেল কত, ভাষা সম্পর্কে কোন কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 343, 343 থেকে 351, এই আর্টিকেলের মধ্যে ভাষা সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে ভারতের কোনো সরকারি ভাষা নেই বা রাষ্ট্রীয় কিন্তু ভাষা নেই। হিন্দিটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে সরকারি কাজকর্মের ভাষা হিন্দি, ইংরাজি আমরা ব্যবহার করি, এবং রাজ্যে যে রাজ্য যেটা সরকারি তাদের কাজের ক্ষেত্রে ইউজ করবে সেটা কিন্তু করতে পারে, সেই বিষয়ে সংবিধানে বলা হয়েছে। অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গে আমরা বাংলা ভাষাটা ইউজ করি, ইংরেজিটা ইউজ করি, এটা আমরা করতে পারি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, ভারতের জাতীয় পশু নিম্নের কোনটি? ভারতের জাতীয় পশু নিম্নের কি? গরু, মেছো, বিড়াল, বাঘ, সিংহ। বলো কি হবে এখানে উত্তর? ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ। মূলত রয়্যাল বেঙ্গল টাইগারকে ধরা হয় বিভিন্ন প্রজাতির মধ্যে, রয়্যাল বেঙ্গল টাইগার। মেছো বিড়াল আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পশু, স্টেট অ্যানিমাল। ফিশিং ক্যাট বা মেছো বিড়াল বা বাঘরোল, এটা আমরা জানি। পরবর্তী প্রশ্ন, রামধনুর বহির অংশের অর্থাৎ বাইরের অংশের রংটা কি হয়? আমরা ইংরেজিতে ভিপ জিওর বলি। বানানটা একটু ভুল গেছে আমার, ঠিক আছে, ভিপ জিওর বলি, ভি থেকে আর পর্যন্ত, ভায়োলেট থেকে রেড পর্যন্ত। এখানে এই ভিপ জিওর যেটা আমরা বলে থাকি, রামধনুর একটা একটা রঙের কথা বলে থাকি, বা বাংলায় বেনিয়া সহ কলা। এখানে লাল, এটা হচ্ছে সর্ব বাইরের অংশ, সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বড় হচ্ছে লাল বর্ণের রঙের, এটাকে বাইরের অংশ ধরা হয়। কোশ্চেন নাম্বার 5, গৌড়বাহ কাব্যের রচয়িতা কে ছিলেন? বাগপতিরাজ, হেমচন্দ্র, অশ্বঘোষ, ভদ্রবাহু। প্রত্যেকে অ্যান্সার করবে। গৌড়বাহ কাব্যের রচয়িতা কে? উত্তর কি হবে? এখানে উত্তর হয়ে যাবে
বাক্পতিরাজ। যদি বলা হয় বুদ্ধচরিতের রচয়িতা কে? বুদ্ধচরিত অষ্টঘোষ রচিত বুদ্ধচরিত। কল্পসূত্র কে রচনা করে? কল্পসূত্র রচনা করেন ভদ্রবাহু। পরবর্তী প্রশ্ন, জাতীয় প্রতীক হিসেবে অশোক স্তম্ভ কবে গৃহীত হয়? অশোক স্তম্ভ, এখানে 4টি পশুর ছবি আছে, 3টে আমরা দেখতে পাই, একটা দেখতে পাই না। মূলত কি কি আছে? অশোক স্তম্ভটা কোথায় পাওয়া যায় বলতো? এই যে অশোক স্তম্ভ, এটা পাওয়া যায় সাঁচির সারনাথ। সারনাথে পাওয়া যায় অশোক স্তম্ভ। এটি ভারতের জাতীয় প্রতীক, ন্যাশনাল এমব্লেম বলা হয়, হিসেবে গৃহীত হয়। এটা কবে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949 সালে, 15ই আগস্ট 1947, 22শে জুলাই 1947, 26শে জানুয়ারি 1950। কোশ্চেন নাম্বার 6 বলতে হবে সঠিক উত্তর এখানে কি হবে। এখানে আমরা সঠিক উত্তর কি করব? 26শে জানুয়ারি 1950 এই দিন গৃহীত হয় এটা। এই যে অশোক স্তম্ভে 4টি পশুর ছবি আছে, এখানে 4টি পশুর ছবি আছে। বা 4টি পশুর ছবি না হয় মূর্তি আছে, ধরতে পারি মূর্তি আছে, ধর 4টি পশুর ছবি আছে যদি বলি। যাই হোক, কি কি আছে বলতো? সিংহ আছে, সিংহ, ঘোড়া, হাতি, আর একটা কি বলতো, আর একটা হচ্ছে ষাঁড়। পরবর্তী কোশ্চেন, নাইট্রোজেন ও কার্বন মনোঅক্সাইড গ্যাসের মিশ্রণকে কি বলে? ওয়াটার গ্যাস, প্রডিউসার গ্যাস, কোল গ্যাস, প্রাকৃতিক গ্যাস। নাইট্রোজেন এবং কার্বন মনোঅক্সাইড এই দুটি গ্যাসের মিশ্রণকে কি বলা হয়? কি হবে এখানে সঠিক উত্তর? নাইট্রোজেন এবং কার্বন মনোঅক্সাইড, অর্থাৎ CO+N2, এটা বলা হয় প্রডিউসার গ্যাস। প্রডিউসার গ্যাস। ওয়াটার গ্যাসটা কি? কার্বন মনোঅক্সাইডের সঙ্গে হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ, এটাকে বলা হয় প্রডিউসার গ্যাস। এই সরি, ওয়াটার গ্যাস। প্রডিউসার গ্যাস হচ্ছে কার্বন মনোঅক্সাইড এবং নাইট্রোজেন। শেরিং তোবগে সম্প্রতি বা কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিযুক্ত হয়েছে? বলতে হবে শেরিং তোবগে কোন দেশের প্রাইম মিনিস্টার? থাইল্যান্ড, নেপাল, ভুটান, ফিলিপিন্স। বলো, প্রত্যেকে আনসার করবে। 8 নম্বর কোশ্চেন, শেরিং তোবগে তিনি কোন দেশের প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত? উত্তর হবে আমাদের প্রতিবেশী দেশ ভুটান। গন্ধের অনুভূতির জন্য আমাদের কোন অংশ দায়ী? গন্ধের অনুভূতির জন্য কোন অংশ দায়ী? পিটুইটারি, সেরিব্রাম, অলফ্যাক্টরি, হাইপোথ্যালামাস। গন্ধের অনুভূতির জন্য কোন অংশ দায়ী? সঠিক উত্তর কি হবে? আমাদের বিভিন্ন নার্ভ আছে, তার মধ্যে অলফ্যাক্টরি স্নায়ু, এটি হচ্ছে আমরা গন্ধ যেটা পাচ্ছি সেটা বুঝতে পারি যে এটা গোলাপ ফুলের গন্ধ, ঠিক আছে, বা অনেক রকমের গন্ধ আছে, সেটা আমরা বুঝতে পারি। বিভিন্ন ফলের গন্ধ আছে, আমের একটা সেন্ট আছে, কাঁঠালের একটা রয়েছে, তাই তো। এগুলো আমরা বুঝতে পারি যে এটা আমের গন্ধ, এটা কাঁঠালের গন্ধ। ওকে, অ্যাজুরাইট এটি কোন ধাতুর আকরিক? অ্যাজুরাইট এটি কোন ধাতুর আকরিক? খনিজ এবং আকরিক দুটো কথা আছে, খনিজ এবং আকরিকের মধ্যে ডিফারেন্স কি কেউ বলতে পারবে? খনিজ পদার্থ, আকরিক এক ধরনের খনিজ, অর্থাৎ বলা হয় সব আকরিক হচ্ছে খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। আমরা যে সমস্ত খনিজ থেকে খুব সহজে বিভিন্ন ধাতু নিষ্কাশন করতে পারি সেগুলোকে আমরা বলবো আকরিক, ঠিক আছে। আর এরকম অনেক খনিজ রয়েছে খুব সহজে কোনো আমরা ধাতু বার করতে পারি না, সেগুলোকে আমরা খনিজ বলেই মানি।
কনসেপ্টটা হচ্ছে এরকম, সব আকরিক হচ্ছে খনিজ, আর আকরিক থেকে খুব সহজে আমরা সেটা বার করতে পারি, ধাতু হোক বা অন্যান্য পদার্থ হোক। ঠিক আছে, অ্যাজুরাইট এখানে মনে রাখতে হবে কপার, তামার একটি আকরিক। চালকোপাইরাইট এটাও একটা তামার আকরিক। অ্যাজুরাইটের সংকেত কি? অ্যাজুরাইট এর সংকেত হচ্ছে এটা, অ্যাজুরাইটের সংকেত হচ্ছে এটা, C2H2Cu3O8, কার্বন আছে, হাইড্রোজেন আছে, তামা যেটাকে আমরা কপার বলছি Cu3O8, এটা হচ্ছে অ্যাজুরাইট। 2000 সালে নতুন রাজ্যরূপে আত্মপ্রকাশ করে কোনগুলি? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, উপরোক্ত সবকটি। কোশ্চেন নাম্বার 11, বলতে হবে সঠিক উত্তর কি হবে। 2000 সালে আমরা ভারতের বর্তমান রাজ্যের যদি কথা বলি, বর্তমান রাজ্য হচ্ছে 28, 28টি। ভারতের নবীনতম রাজ্য যদি বলা হয় তেলেঙ্গানা, 2014 সালে গঠিত হয়েছে অন্ধ্রপ্রদেশ ভেঙে। সেখানে তার আগে 2000 সালে গঠিত হয়েছিল ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ভেঙে, ঝাড়খণ্ড, বিহার ভেঙে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ভেঙে। এখানে উপরোক্ত সবকটি 2000 সালেই গঠিত হয়েছে। দিল্লি নামক যে কেন্দ্রশাসিত অঞ্চলটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে জাতীয় রাজধানী অঞ্চলের বিশেষ মর্যাদা লাভ করে? দিল্লি নামক কেন্দ্রশাসিত অঞ্চলটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে জাতীয় রাজধানী অঞ্চল এর বিশেষ মর্যাদা লাভ করে? 61, 42, 44, 69। 69তম সংবিধান সংশোধনীর দ্বারা এটি মর্যাদা লাভ করে। আচ্ছা, তোমরা বলবে 69তম সংবিধান সংশোধনী হয়েছিল কোন বছরে? সালটা তোমরা এখানে মেনশন করবে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, বহুবার কিন্তু আলোচনা করা হয়েছে এই প্রশ্নটা। রোধঙ্ক নিচের কোন রাশির অনন্য? বলতে হবে রোধঙ্ক এটি কোন রাশির অনন্য? রোধ, মিটার ব্রিজ, পরিবাহিতা, বিভব। রোধঙ্ক আর প্রপোর্শনাল টু L/A। এখান থেকে প্রপোর্শনাল সাইনটা যদি তুলে নেওয়া হয় তখন একটা চলে আসে কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলি রোধঙ্ক। এই রোটা হচ্ছে রোধঙ্ক, এটা একটা ধ্রুবক, ধ্রুবক বা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আর হচ্ছে রোধ, এল হচ্ছে ধরো একটা তার, তারের দৈর্ঘ্য এল, এ হচ্ছে ওই তারের ব্যাস, এই সরি প্রস্থচ্ছেদ, ক্ষেত্রফল। ধরো এই একটা তার, এটা একটু বড় করে যদি দেখাই, তো এই যে ক্ষেত্রফলটা আমরা বলছি এই জায়গাটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এখান থেকে এই যে লেন্থ, এটা বলা হয় এল। তো রোধের সঙ্গে রোধঙ্ক জড়িয়ে আছে। রোধটা কেমন হচ্ছে সেটা আমরা বোঝাতে গিয়ে দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে। যাই হোক, তো এটা আমরা রোধটা একটু বোঝাতে চাইছি, রোধাঙ্কটা কি, রোধটা কি। এবার পরিবাহিতাটা কি? পরিবাহিতাটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, যেটাকে বলা যায় রোধঙ্কের উল্টোটা। রোধঙ্ক তার বিপরীতটা হচ্ছে পরিবাহিতা বা পরিবাহিতার অন্যান্য রোধঙ্ক। বিপাকের গঠনমূলক পর্যায় কোনটি? বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম, যেটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে উপচিতি, একটা অপচিতি। তাহলে বিপাক বা মেটাবলিজম এটা কটা ভাগ? বিপাক ক্রিয়া হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে উপচিতি, উপচিতিমূলক বিপাক, আর একটা হচ্ছে অপচিতি। উপচিতি বিপাক আর অপচিতির মধ্যে ডিফারেন্সটা কি? এটা হচ্ছে গঠনমূলক হবে,
জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পাবে। অপচিতিটা হচ্ছে ভাঙনমূলক হবে, জীবের শুষ্ক ওজন হ্রাস পায়। তাহলে এখানে আমরা বলতে পারি উপচিতি বিপাক। অপচিতির এক্সাম্পল কি হবে? এটা আমরা বলতে পারি শ্বসন, এটা অপচিতিমূলক বিপাক। রেচন অপচিতিমূলক বিপাক। উপচিতি বিপাকের এক্সাম্পল কি হবে? বলতে পারো স্যার সালোক সংশ্লেষ হবে। হ্যাঁ হবে, সালোক সংশ্লেষ এটা হচ্ছে উপচিতিমূলক বিপাক। আচ্ছা, পুষ্টি হবে, এটা উপচিতিমূলক বিপাকের আমরা এক্সাম্পল বলতে পারি। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। হিমালয় পর্বতমালা এটি কিসের একটা উদাহরণ? ফোল্ড মাউন্টেন, ব্লক মাউন্টেন, ভলকানিক মাউন্টেন, রেসিডুয়াল মাউন্টেন। এটাকে বলা হয় ফোল্ড মাউন্টেন। শ্রীলঙ্কার উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? শ্রীলঙ্কার উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? পেড্রো তালাগালা, মাউন্ট এভারেস্ট, কুলাকাংড়ি, কেওক্রাডা। কোশ্চেন নাম্বার 16, সঠিক উত্তর কি হবে? শ্রীলঙ্কার উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে পেড্রো তালাগালা। পেড্রো তালাগালা। ভারতের সংবিধানের কোন অংশে পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা ঘোষিত হয়েছে? কোন পার্টে? ঠিক আছে, পঞ্চায়েত। পঞ্চায়েত সম্পর্কে কোন তফসিলে বলা হয়েছে বলতো? আচ্ছা, তফসিল আর পার্ট আলাদা। মোট তফসিল 12টি, পার্ট হচ্ছে 25টি। তফসিল নাম্বার 11-এ বলা হয়েছে পঞ্চায়েত সম্পর্কে। পার্ট নাম্বার 9 নবম অধ্যায়ে বলা হয়েছে। আচ্ছা, তফসিল 11 পঞ্চায়েত সম্পর্কে কোন কোন আর্টিকেলে আছে জানো? আর্টিকেল নাম্বার 40, আর্টিকেল নাম্বার 243, 243 ও এই সমস্ত ধারাতে পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে ভারতের সংবিধান। এগুলো একটু লিখে নিতে পারো। তো তফসিল নাম্বার 11 পার্ট হচ্ছে 9, তফসিল 11 পার্ট কত? পার্ট নাম্বার হচ্ছে তার মানে 9, যেটাকে আমরা IX বললাম। ঠিক আছে, এখানে পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে। ক্লিয়ার? ভারতের জাতীয় ক্যালেন্ডার কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? গুপ্তাব্দ, শকাব্দ, খ্রিস্টাব্দ নাকি বঙ্গাব্দ? ভারতের জাতীয় ক্যালেন্ডার বা ন্যাশনাল ক্যালেন্ডার যেটাকে ধরা হয় কিসের উপর ভিত্তি করে তৈরি? কোশ্চেন নাম্বার 18, সঠিক উত্তর আমরা কি বলবো এখানে? বলবো শকাব্দ। শকাব্দ যেটা হচ্ছে কনিষ্কের সিংহাসন আরোহণের সময়কাল থেকে ধরা হয়। কনিষ্কের সিংহাসন সময় থেকে ধরা হয়। মূলত এটা 78 AD খ্রিস্টাব্দ, 78 খ্রিস্টাব্দ থেকে এই শকাব্দ শুরু হয়েছে, এটা থেকে ধরা হয়। এবং এই ক্যালেন্ডার অনুযায়ী আমরা বাংলা যে ক্যালেন্ডারটা দেখি শুরু হয় কিসে? বৈশাখ মাস, শেষ হয় চৈত্র। তো এই যে বাংলা ক্যালেন্ডার, এর সঙ্গে আমাদের জাতীয় ক্যালেন্ডার একটু মিল আছে। সেখানে মাস শুরু হয় চৈত্র থেকে আর শেষ হয় ফাল্গুনে গিয়ে। ফাল্গুন চৈত্র, চৈত্র মাসে শুরু হয়, ফাল্গুনে শেষ হয়, এই শকাব্দ অনুসারে। এটা বাংলা ক্যালেন্ডার, বৈশাখ থেকে চৈত্র। ঠিক আছে, এটা খেয়াল রাখ। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কবে প্রবর্তিত হয়? বন্যপ্রাণী সুরক্ষা দিবস ভারতে কবে চালু হয়? 1986, 1880, 1972, 1971? প্রত্যেকে অ্যান্সার করবে। এখানে সঠিক উত্তর কি আছে? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট যেটি ভারতে চালু হয়েছে 1972, 1972 সালে। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট আছে, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, এটা শুরু হয়
1986 সাল। কোন বংশ মৌর্য বংশের উত্তরসূরি ছিল এবং মগধ সাম্রাজ্য শাসন করেছিল? অব্যবহিত উত্তরসূরি মানে ঠিক পরেই মৌর্য বংশের পরে কোন বংশ ছিল? সাতবাহন, শুঙ্গ, নন্দ, কানহ। আমরা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা জানি চন্দ্রগুপ্ত। মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথ। বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ। তিনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন, অর্থাৎ শুঙ্গ বংশ হচ্ছে মৌর্যর পরবর্তী বংশ। মৌর্যের আগের বংশ কি ছিল বলতো? মৌর্য বংশের আগে কি ছিল মগধের? নন্দ বংশ। ধননন্দকে হত্যা করছে চন্দ্রগুপ্ত মৌর্য, দিয়ে মৌর্য বংশের সূচনা করে। আচ্ছা চলো, আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে এই মাসেই, এপ্রিলের 7 তারিখ থেকে শুরু হচ্ছে নিউ ব্যাচ, নিউ স্টুডেন্টদের জন্য। 070425। ঠিক আছে, প্রত্যেকে খেয়াল রাখো, নতুন ব্যাচ আছে, বন্ধু বান্ধব যারা আছে, ছোট ভাই বোন, তাদেরকে একটু জানিয়ে দাও, যারা ক্লাস করো অনেকদিন ধরে আমাদের। তোমার এখানে 5 মাসে একটি ব্যাচ রয়েছে। ওভারঅল 15 মাস এই ব্যাচের অ্যাক্সেস তুমি পাবে, এবং সমস্ত পরীক্ষা যে সিলেবাস আছে সেটা এখানে সম্পূর্ণ কভার করানো হবে একদম। কিভাবে? চ্যাপ্টার ওয়াইজ, থিওরি প্লাস এমসিকিউ, সোম থেকে শনি ক্লাসগুলো পাবে। এবং আমাদের রেলের একটা প্র্যাকটিস ব্যাচ শুরু হচ্ছে, এটাও 7 তারিখ থেকে। যদি প্রয়োজন হয় অবশ্যই জয়েন করতে পারো। আচ্ছা, শেষ শুঙ্গ রাজা কে ছিলেন যাকে তার মন্ত্রী হত্যা করে? আমরা শুঙ্গ বংশ বলছিলাম, পুষ্যমিত্র শুঙ্গ হচ্ছে প্রতিষ্ঠাতা, তাহলে সূচনা তিনি করেছেন। শেষ শুঙ্গ রাজা কে ছিলেন? মনে রাখবে, দেবাভূতি ছিল শেষ শুঙ্গ রাজা। নিচের পরিণত হরপ্পা পর্যায়ের কোন কেন্দ্র থেকে বাড়ির মধ্যে কুয়োর অস্তিত্ব পাওয়া গেছে? বাড়ির মধ্যে কুয়োর অস্তিত্ব পাওয়া গেছে কোন কেন্দ্রে? হরপ্পা, কালিবঙ্গান, লোথাল, মহেঞ্জোদড়ো? উত্তর আমরা বলবো মহেঞ্জোদড়ো। অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, গণপরিষদ জাতীয় পতাকা স্বীকৃতি দেয় নিম্নের কবে? জাতীয় পতাকা ভারতের স্বীকৃতি দেয় গণপরিষদ কবে? ডেটটা বলতে হবে। সবগুলো দেখতে পাচ্ছ 1947 সাল। 1947 সবগুলো আছে। 1947টা তোমরা মাথায় ঢুকিয়ে নাও। 1947 গণপরিষদ জাতীয় পতাকা স্বীকৃতি দেয়। তারিখটা কত? 22শে মার্চ, 15ই আগস্ট, 22শে জুলাই, 26শে জানুয়ারি। সঠিক উত্তর মনে রাখো, 22শে জুলাই। অপশন সি সঠিক উত্তর হয়ে গেছে। ঠিক আছে, 22শে জুলাই 1947 সালে গণপরিষদ জাতীয় পতাকা স্বীকৃতি দেয়। কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড লেপ্রসি ডে অর্থাৎ কুষ্ঠ দিবস পালিত হয় বা পালিত হলো? বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয় 30শে জানুয়ারি। কতদিনের হোমওয়ার্ক এটা ছিল? ভোপাল গ্যাস দুর্ঘটনার ক্ষতিকর গ্যাসটি ছিল MIC, মিথাইল আইসোসায়ানেট। অপশন ডি। মৃচ্ছকটিকম নাটকটি রচিত ছিলেন কে? এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো। আজকে 26 কোশ্চেন এখানে এন্ড হলো। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দেবে যে আজকের সেটে কার কত সঠিক উত্তর হয়েছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো অবশ্যই আমাদের দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং TWS একাডেমি অ্যাপ এটা প্লে স্টোরে ডাউনলোড করতে পারছো, প্লে স্টোর থেকে। এখানে আমরা পেড কোর্স করাচ্ছি, প্রয়োজনে নিতে পারো। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের সেশন এখানে এন্ড করলাম। ওকে, টাটা, বাই।